ওকে, তাহলে আমরা শুরু করছি যকৃৎ দিয়ে। যকৃৎ সম্পর্কে আমাদের সবারই একটা ধারণা আছে। যকৃৎ পরিপাকে সহায়তাকারী একটি গ্রন্থি। এই গ্রন্থিটা মানব দেহের সব থেকে বড় গ্রন্থি। আমাদের দেহের যে ওজন হয় তার প্রায় ৩ থেকে ৫% ওজন হবে যকৃতে। ওকে, তার মানে আমাদের যদি ৫০ কেজি ওজন হয় তাহলে ১.৫ কেজি হবে আমাদের যকৃতের ওজন। ওকে, যকৃৎ কোথায় অবস্থান করে? আমাদের বক্ষ গহ্বরে না উদর গহ্বরে? যকৃৎ অবস্থান করে উদর গহ্বরে এবং ঠিক ডায়াফ্রামের নিচে। তোমরা জানো যকৃৎ আমাদের বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করেছে ডায়াফ্রাম নামক একটি পর্দা। এই পর্দাটার ঠিক নিচেই যকৃৎ অবস্থান করে। বাম দিকে না ডান দিকে? ডান দিকে। ডান দিকে। ওকে, আমাদের যকৃতের কিছু বৈশিষ্ট্য বা গঠন বৈশিষ্ট্য আমরা এখানে লিখেছি। ওজনের কথা আগেই বলেছি, এটা দেখতে অনেকটা ত্রিকোণ আকার। যেহেতু এটার মধ্যে প্রচুর রক্ত থাকে, এটা লালচে রঙের হয় এবং এটা একটি যোজক টিস্যুর আবরণ দিয়ে আবৃত থাকে, যাকে বলা হয় গ্লিসন ক্যাপসুল। যকৃতের আবরণকে কি বলে? গ্লিসন ক্যাপসুল। আমাদের যকৃৎ দুটো বড় হ্যাঁ, আমাদের যকৃৎ দুটো বড় খণ্ডে বিভক্ত থাকে, ডান খণ্ড এবং বাম খণ্ড। আমরা চিত্র সেই খণ্ডগুলো প্রত্যক্ষ করব একটু পরে। আর ডান এবং বাম এই দুইটা ভাগ করে দেয় কে? ফ্যালসিফর্ম লিগামেন্ট নামক একটি লিগামেন্ট, যা তন্তু দিয়ে তৈরি, ডান এবং বাম খণ্ডকে পৃথক করে দিয়েছে। এর মধ্যে ডান খণ্ডটি বাম খণ্ড থেকে প্রায় ৬ গুণ বড়। ডান লোব বাম লোব থেকে ৬ গুণ বড় এবং কোয়াড্রেট এবং কডেট নামক আরো দুটো খণ্ডে বিভক্ত হয়ে থাকে। তোমরা জানো যকৃতের ভূমিকা পরিপাকে কি? যকৃৎ কি এনজাইম নিঃসরণ করে? না, যকৃৎ পিত্ত রস উৎপাদন করে। যকৃৎ থেকে যে পিত্ত রসটা নিঃসৃত হয় সেটা যকৃতের ছোট ছোট নালী দিয়ে এসে পিত্তথলিতে জমা হয়। আর এই পিত্তথলিটা কোয়াড্রেট নামক যে ছোট খণ্ডটি রয়েছে, যা ডান লোবের অংশ, তার সাথে যুক্ত থাকে। একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখো, আমরা জানি স্তন্যপায়ী প্রাণীতে পিত্তথলি থাকে, কিন্তু কুকুর এবং ঘোড়ার পিত্তথলি থাকে না। আচ্ছা, তাহলে যকৃৎ যে পিত্তরস উৎপাদন করলো, সেই পিত্তরস যকৃৎ নালী দিয়ে এসে জমা হলো কোথায়? পিত্তথলিতে। কিন্তু পিত্তথলিতে থাকলে কি আর আমাদের হজমে কাজ করবে? এটাকে আসতে হবে কোথায়? ডিউটেনামে, কারণ খাবারটা তো এখন ডিউটেনামে আছে। তাহলে পিত্তথলি থেকে খাবারটা ডিউটেনামে আসবে একটি নালী দিয়ে, যার নাম পিত্তনালী। পিত্তনালীটি ডিউটেনামের সাথে যুক্ত হবে যেখানে, সেই জায়গাটাকে বলা হয় ভ্যাটারের অ্যাম্পুলা, অ্যাম্পুলা অফ ভ্যাটার। এখানে যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম তার ম্যাক্সিমাম বৈশিষ্ট্য এবং আরো কিছু বৈশিষ্ট্য অতিরিক্ত আমরা নেক্সট চিত্রে দেখব। সবাই খেয়াল করেছো, এটা হচ্ছে আমাদের যকৃৎ, লাল রংটা অনেকটা তিন কোণ আকৃতির দেখতে, এবং
এটার ঠিক উপরে একটা পর্দা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ডায়াফ্রাম। আমি বলেছিলাম ডায়াফ্রামের ঠিক ডায়াফ্রামের ঠিক নিচে আমাদের যকৃতটি অবস্থান করে। বলেছিলাম একটি লিগামেন্ট দিয়ে বাম এবং ডান খণ্ডে এটি বিভক্ত। এটাই সেই ফেলসিফর্ম লিগামেন্ট, যেটা আমাদের যকৃতকে বাম এবং ডান এই দুটো খণ্ডে বিভক্ত করেছে, এবং আমরা বলেছিলাম ডান খণ্ডটি বাম খণ্ড থেকে প্রায় 6 গুণ বড়। অন্যদিকে ডান খণ্ড পুনরায় কোয়াড্রেট এবং কডেট নামক দুটো অংশে বিভক্ত হয়। যাই হোক, এখানে অবশ্য সেই খণ্ডগুলো আমরা আর দেখাচ্ছি না। ওকে, এখন এই যকৃৎ যে পিত্তরস উৎপাদন করে, সেই পিত্তরস এই যে একটা যকৃতের নালী, এই যে একটা যকৃতের নালী, অর্থাৎ একটা এই খণ্ড থেকে আসছে, একটা এই খণ্ড থেকে আসছে। এই দুইটা ভিন্ন ভিন্ন যকৃৎ নালী একসাথে মিলে গিয়ে একটি যকৃৎ নালী তৈরি করেছে। ওকে, হ্যাপাটিক ডাক্ট অর্থাৎ যকৃৎ নালী। এই নালী দিয়ে পিত্তরস এসে এই যে থলিটা, এটাই পিত্তথলি বা গল ব্লাডার, এখানে এসে সেই পিত্তরস জমা হয়। পিত্তথলিটা আমরা বলেছিলাম যেটা কডেট নামক খণ্ডের সাথে প্রায় লাগানো থাকে। পরবর্তীতে যখন দরকার হয়, তখন এই থলি থেকে পিত্তরস এই যে নালীতে আসলো, এই নালীটাই হচ্ছে পিত্তনালী বা বিল ডাক্ট। এই বিল ডাক্ট বা পিত্তনালী এসে যুক্ত হচ্ছে ডিউডেনামে। এটাই হচ্ছে ডিউডেনাম। এটা হচ্ছে ডিউডেনাম। এই যে ইউ এর মতো নালীটা, এটাই ক্ষুদ্রান্তের প্রথম অংশ, যেটা ডিউডেনাম নামে পরিচিত। এই নালীটার সাথে এই পিত্তনালী এসে যুক্ত হয়েছে কোথায়? এখানে। এই জায়গাটাকে আমরা বলছি অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটারে শুধু যে পিত্তনালী যুক্ত হয় তা নয়, অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় নালীও এই ভ্যাটারের অ্যাম্পুলা দিয়ে ডিউডেনামের সাথে যুক্ত হয়। তার মানে এই চিত্র দেখে একটা বিষয় খেয়াল রেখো, পরবর্তীতে হয়তো এই চিত্রটা নাও দেখতে পারো। খাবারটা যখন পাকস্থলী থেকে ডিউডেনামে আসলো, তখন পিত্ত রসও আসলো ডিউডেনামে, অগ্নাশয় থেকে অগ্নাশয় রসও আসলো ডিউডেনামে। তার মানে এখন এই ডিউডেনামের মধ্যে খাবারের পরিপাক হবে। সেখানে ডিউডেনামের ভেতরের রসের যে ভূমিকা আছে সেটা তো আছেই, সাথে পিত্তরসের ভূমিকা থাকবে এবং অগ্নাশয় রসেরও ভূমিকা থাকবে। অর্থাৎ আমরা আজকে ডিউডেনামের পরিপাক শুরু করলাম না এই কারণে, আসলে ডিউডেনামে কোথা থেকে রস বা এনজাইম বা ক্ষারীয় দ্রবণ আসে সেটা আমাদের আগে দেখা দরকার। তারপরে ডিউডেনামে কি হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা এখন দেখলাম ডিউডেনামে যকৃৎ কর্তৃক উৎপাদিত পিত্তরস, যা পিত্তথলি থেকে পিত্তনালীর মাধ্যমে অ্যাম্পুলা অফ ভ্যাটারের সাহায্যে ডিউডেনামে আসে। অন্যদিকে এটাও আমরা এই চিত্র দেখে জেনে রাখি যে অগ্নাশয় রস উৎপাদন করে, সেইটাও অগ্নাশয় নালী বা উইটসাং নালীর মাধ্যমে। এই নালীটাকে বলে উইটসাং নালী, ডাক্ট অফ উইটসাং বা অগ্নাশয় নালী। এটার মাধ্যমে এই অ্যাম্পুলা অফ ভ্যাটার থেকে ডিউডেনামে চলে আসে। এই চিত্র আরেকটা অঙ্গের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দেব। এই যে এটা আরেকটা গ্রন্থি, এটাকে বলা হয় প্লিহা, ইংরেজিতে বলে স্প্লিন। এই অঙ্গটা অনেক সময় ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করে যে এই অঙ্গটা কোথায় থাকে। এইটাই হচ্ছে প্লিহা বা স্প্লিন, যেটা যকৃতের সাথে লাগানো থাকে আমাদের উদর গহ্বরের ডান পাশে, ডায়াফ্রামের ঠিক নিচে, যকৃতের ঠিক নিচে। তাহলে আমরা যকৃতের
অবস্থান যকৃতের অংশগুলো দেখলাম। কি আপন বুঝতে পারছো? জি স্যার। রাকিব? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা দেখব আরেকটু আণুবীক্ষণিক গঠন, অর্থাৎ যকৃতের কোষগুলো কিরকম সেটা আমরা দেখব। ধরো আমরা যকৃতের একটা অংশ পাতলা করে ব্লেড দিয়ে কেটে নিয়ে যদি মাইক্রোস্কোপের নিচে দিই তাহলে কি দেখব? তাহলে এইরকম একটা দৃশ্য দেখব। এটা যকৃতের একটা পাতলা প্রস্থচ্ছেদ, যকৃৎ থেকে একটু কেটে নিয়ে মাইক্রোস্কোপের নিচে দিলে এরকম দেখা যাচ্ছে। তা এখানে আমরা কি দেখছি? এখানে কি দেখছি সেটা বলার আগে আরেকটু বিষয় আমরা উল্লেখ করে নিই। আমরা একটু আগে দেখেছিলাম যকৃতের মোট কয়টা লোব? সাবিত, কয়টা লোব যকৃতের? কয়টা খণ্ড? 4টা। ডান খণ্ড এবং বাম খণ্ড প্রথমে ভাগ করা হয়েছে, তারপর ডান খণ্ড আবার কোয়াড্রেট এবং কডেট। তাহলে মোট খণ্ড কয়টা? 4টা। ডান, বাম, কোয়াড্রেট, কডেট। ডান, বাম, কোয়াড্রেট, কডেট। এর মধ্যে কোন খণ্ডটা সব থেকে বড়? ডান খণ্ডটি সব থেকে বড়। এই যে খণ্ডগুলো, এগুলো কি বলে? লোব। এই লোবগুলো আবার ছোট 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 অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে। সেই ছোট খণ্ডগুলোকে বলা হয় লোবিউল। ঠিক আছে? প্রতিটি লোবিউলের কেন্দ্রে এরকম একটি কেন্দ্রীয় শিরা থাকে। কি থাকে? কেন্দ্রীয় শিরা। এবং এই শিরাকে ঘিরে যকৃতের কোষগুলো এরকম সারিবদ্ধ হয়ে অবস্থান করে। কোষগুলো যখন এভাবে সারিবদ্ধ হয়ে অবস্থান করে, এই জায়গাটা দেখতে ঠিক রিক্সা বা সাইকেলের চাকার স্পোকের মতো মনে হচ্ছে না? জি স্যার। অর্থাৎ কোষগুলো এই কেন্দ্রীয় শিরাকে ঘিরে এরকম স্পোকের মতো সাজানো থাকে। সারিগুলোর মাঝখানে বেশ ফাঁকা জায়গা আছে না? যে ফাঁকা জায়গাগুলো আবার এখানে বড় করে দেখাইছে। সারিগুলোর মাঝে এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় সাইনুসয়েড। কি বলে? সাইনুসয়েড। ঠিক আছে? এই সাইনুসয়েডের কাছাকাছি যকৃতের একটা বিশেষ কোষ, ম্যাক্রোফেজ কোষ, যা যকৃতে প্রবেশ করা জীবাণুদেরকে খেয়ে ফেলে বা ভক্ষণ করে, সেই কুফার কোষ বা কাফার কোষ নামক ফ্যাগোসাইটিক কোষ বা ম্যাক্রোফেজ কোষ এই সাইনুসয়েড গুলোর বা ফাঁকা জায়গাগুলোর কাছাকাছি অবস্থান করে থাকে। তাহলে আমরা যকৃতের কোষগুলো কিভাবে অবস্থান করে, কোষগুলো দেখতে কেমন, এইটুকু বুঝতে পারছি। আমি আবার বলছি, প্রতিটা যকৃতের যে 4টি লোব রয়েছে তারা আবার অসংখ্য লোবিউলে বিভক্ত। আর এখানে আমরা একটা লোবিউলের প্রস্থচ্ছেদ এঁকেছি। সেখানে দেখতে পাচ্ছি প্রতিটা লোবিউলের মাঝখানে একটা কেন্দ্রীয় বা সেন্ট্রাল ভেইন থাকে, কেন্দ্রীয় শিরা থাকে। সেই সেন্ট্রাল ভেইনকে ঘিরে হ্যাপাটিক কোষ বা যকৃতের কোষগুলো সারিবদ্ধ হয়ে ঠিক সাইকেলের স্পোকের মতো, চাকার স্পোকের মতো অবস্থান করে। কোষের সারিগুলো বা হ্যাপাটিক কোষের সারিগুলোর ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে, যে ফাঁকা জায়গাগুলো আছে, সেই ফাঁকা জায়গাগুলোকে বলে সাইনুসয়েড। এবং যকৃতের মধ্যে থাকা বিশেষ ধরনের ম্যাক্রোফেজ কোষ বা ফ্যাগোসাইটিক কোষ, যাদের কুফার কোষ নামে ডাকা হয়, তারা এই সাইনুসয়েডের কাছে অবস্থান করে। ওকে, আমরা কি যকৃতের এই আণুবীক্ষণিক গঠন বা কোষীয় পর্যায়ের গঠনটা
বুঝতে পারছি? সাবির? জি স্যার বুঝতে পারছি। ওকে, ফাইন। তাহলে আমরা অগ্রসর। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যকৃতের কাজ। দেখো, জি স্যার। আমরা তো যকৃতের কাজ বলতে এখানে কিন্তু শুধু আচ্ছা, আমার নেট খারাপ নাকি স্যারের খারাপ? আটকে যেতেছে কার জানি। সামি, কথা বুঝতে অসুবিধা হচ্ছে? সামি? জি স্যার, আটকে যেতেছে হালকা হালকা। আটকেছে না তো? ঠিক তো স্যার। তাহলে বাকিরা, আমার নেট বাদে। তার বাকিরা শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার, ঠিকই শুনতে পাচ্ছি। ওকে, ওকে। তাহলে আহ যকৃতের আমি আমরা নেট কিন্তু কানেকশন ঠিক তো? আমরা পরিপাক আলোচনা করছিলাম, তাই না? কিন্তু এখন যকৃতের কাজ কি শুধু খাবার পরিপাক করা? খাবার পরিপাক করা যকৃতের একটা ছোট কাজ। যকৃৎ আমাদের দেহের 500রও বেশি গুরুত্বপূর্ণ বিক্রিয়া ঘটার জায়গা। এখানে 500রও বেশি গুরুত্বপূর্ণ ক্রিয়া বিক্রিয়া ঘটে আমাদের দেহের। এই কারণে যকৃৎকে বলা হয় আমাদের দেহের জৈব রসায়নাগার। এই ছোট্ট প্রশ্নটা অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে আসে, যকৃৎকে জৈব রসায়নাগার বলে কেন? কেন বলে? যকৃতে আমাদের দেহের জন্য প্রয়োজনীয় প্রায় 500রও বেশি ক্রিয়া বিক্রিয়া ঘটে থাকে। ওকে, তাহলে আমরা পরিপাক করছি এখন। যকৃৎ পরিপাকে কি কাজ করে সেটা অলরেডি আমরা দেখেছি। কি দেখেছি? যকৃতের পরিপাকে ভূমিকা হচ্ছে পিত্ত রস উৎপাদন করা, যে রস ডিউডেনামে এসে পরিপাকে সহায়তা করে, তাই না? এটা যকৃতের একটা ছোট কাজ। আমরা এখন যকৃতের অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু কাজ দেখব। প্রথমে দেখব যকৃতের সঞ্চয়ী ভূমিকা। যকৃতের সঞ্চয়ী ভূমিকা অর্থাৎ যকৃৎ আমাদের জন্য প্রয়োজনীয়, দেহের জন্য প্রয়োজনীয় অনেক কিছুই সঞ্চয় করে। কি কি সঞ্চয় করে? যকৃৎ শর্করা সঞ্চয় করে। কি হিসাবে? গ্লাইকোজেন হিসাবে। কি হিসাবে? গ্লাইকোজেন নামক শর্করাকে সে সঞ্চয় করে। যকৃৎ রক্ত সঞ্চয় করে। যকৃৎ ভিটামিন সঞ্চয় করে। আমাদের যকৃৎ সবসময়ই প্রায় 1500 মিলিলিটার রক্তকে ধরে রাখে। আমাদের যদি 5-6 লিটারের মতো রক্ত থাকে, তার মধ্যে 1500 ml রক্ত যকৃৎ নিজের মধ্যে রেখে দেয়। স্যার, এটা কি শুধু মানুষের ক্ষেত্রে নাকি অন্যান্য প্রাণীর ক্ষেত্রে হয়? আমরা মানুষের ক্ষেত্রেই বলছি, স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রেও মোটামুটি সেমই। ঠিক আছে, ওকে। আরেকটি গুরুত্বপূর্ণ সঞ্চয়ী কাজ হচ্ছে ভিটামিন সঞ্চয় করা। আমরা যে খাবারগুলো খাই, সেই খাবারগুলো থেকে যে ভিটামিন তৈরি হয় বা ভিটামিন পাই, সেই ভিটামিনের মধ্যে ভিটামিন এ, ডি, ই এবং কে, এছাড়াও ভিটামিন বি এবং সিও কিছু সঞ্চয় করে রেখে দেয়। বিভিন্ন মিনারেল, খনিজ উপাদান যকৃৎ সঞ্চয় করে রেখে দেয় এবং প্রয়োজনে আবার সরবরাহ করে থাকে। পিত্তরস উৎপাদন তো আমরা একটু আগেই দেখলাম। এটাই শুধুমাত্র পরিপাকের ভূমিকা, বাকিগুলো কিন্তু দেহের অন্যান্য কাজে ব্যবহার হয়। ওকে, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিপাকীয় ভূমিকা। আমরা বলেছিলাম জৈব রসায়নাগার, তার মানে ক্রিয়া বিক্রিয়া বা বিপাক করে। কি কি বিপাক করে? আমরা প্রথম যেটা আলোচনা করছি শর্করা বিপাক। শর্করা বিপাকে যকৃৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? আচ্ছা, আমরা যখন ভাত খাচ্ছি, আলু খাচ্ছি, রুটি খাচ্ছি, আমরা জানি সেটা শর্করা, এবং এই শর্করা যখন পরিপাক হয়
তখন সেখান থেকে কি তৈরি হয়? গ্লুকোজ। কি হয়? এই জটিল শর্করাগুলো ভেঙে কি হয়? গ্লুকোজ হয়। গ্লুকোজ। ঠিক আছে? আর এই গ্লুকোজ আমাদের পাকস্থলী বা ক্ষুদ্রান্ত থেকে চলে যায় রক্তে। এতে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যেতে থাকে। ঠিক আছে? আমাদের রক্তে গ্লুকোজের একটা নির্দিষ্ট মাত্রা আছে। সেটা কত? 100 ঘন সেন্টিমিটার। আর ওইটা একটু দেখে নিও, ঠিক ওইভাবে খেয়াল করতে পারছি না। প্রতি 100 ঘন সেন্টিমিটার রক্তে বোধহয় 90 গ্রামের মতো গ্লুকোজ থাকতে পারে। এর অতিরিক্ত গ্লুকোজ যদি হয়ে যায় তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকর, অর্থাৎ ডায়াবেটিস। রক্তে গ্লুকোজ বেড়ে গেলে কি বহুমূত্র রোগ না, ডায়াবেটিস না? আমাদের যকৃৎ করে কি, রক্ত যখন এই অতিরিক্ত গ্লুকোজ নিয়ে যকৃতে প্রবেশ করে সেখানে একটা বিক্রিয়া ঘটে। সেটা কি? এই গ্লুকোজকে যকৃৎ ইনসুলিন নামক একটি হরমোনের সহায়তায় গ্লাইকোজেন রূপে ট্রান্সফার করে ফেলে এবং সেটা নিজের মধ্যে সঞ্চয় করে রেখে দেয়। ঠিক আছে? তাহলে এই যে অতিরিক্ত গ্লুকোজ, যেটা আমাদের রক্তে থাকলে আমাদের ক্ষতি হতো, আমাদের কিডনির ক্ষতি হতো, সেটা থেকে সে আমাদেরকে রক্ষা করছে। কিভাবে? রক্তের অতিরিক্ত গ্লুকোজটাকে সে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চয় করে রেখে দিচ্ছে। এই প্রক্রিয়াটিকে বলা হয় গ্লাইকোজেনেসিস। আরেকটা কাজ যকৃৎ করে থাকে, সেটা কি? সেটা হচ্ছে কখনো কখনো এরকম হতে পারে যে আমাদের রক্তে গ্লুকোজ শূন্য হয়ে গেছে বা নীল হয়ে গেছে, অর্থাৎ কোনো কারণে আমার দেহে কোনো শর্করা জাতীয় খাদ্য নাই। তখন কি হবে? তখন কি আমরা বাঁচবো? না। রক্তে যদি গ্লুকোজ শূন্য হয়ে যায়, নীল হয়ে যায়, তুমি 5-7 মিনিটও বাঁচবা না। ওই অবস্থায় যকৃৎ একটা গুরুত্বপূর্ণ কাজ করে। সেটা কি? যদি কখনো আমাদের দেহে কোনো গ্লুকোজ, কোনো শর্করা না থাকে, তখন যকৃৎ আমাদের রক্তে যে অ্যামিনো অ্যাসিড আছে, যে ফ্যাটি অ্যাসিড আছে, যে গ্লিসারল আছে, যেগুলো প্রোটিন এবং লিপিড থেকে তৈরি হয়েছে, সেগুলোকে সে বিক্রিয়া করিয়ে গ্লুকোজে রূপান্তরিত করে দেয় এবং আমাদেরকে সাময়িকভাবে বেঁচে থাকতে সহায়তা করে। এই প্রক্রিয়াটি জি স্যার। গ্লুকোনিওজেনেসিস বলা হয়, অর্থাৎ নন কার্বোহাইড্রেট যে উপাদান আমাদের দেহে আছে, আমাদের রক্তে আছে, সেই উপাদানগুলোকে সে কনভার্ট করে গ্লুকোজ তৈরি করে। কেন? সাময়িকভাবে আমাদের দেহে যে গ্লুকোজ নীল হয়ে গেছিল সেটাকে মেকআপ করার উদ্দেশ্যে। ওকে? তাহলে কতটা গুরুত্বপূর্ণ কাজ সে করছে। প্রোটিন বিপাক যকৃতের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। প্রোটিন বিপাকের ক্ষেত্রেও সে একাধিক বিক্রিয়া করে থাকে। প্রথম যে প্রক্রিয়াটি ডিঅ্যামিনেশন। আমরা জানি আমরা যে প্রোটিন খাই সেই প্রোটিনগুলো প্রতিনিয়ত পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হয়? অ্যামিনো অ্যাসিড। তাহলে যে ব্যক্তিটা বেশি মাছ বা মাংস খাবে সেই ব্যক্তিটা তার দেহে বেশি অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। এর সবটুকুই কি আমাদের দরকার? অর্থাৎ আমাদের যদি 400 গ্রাম মাছ মাংসর দরকার প্রতিদিন, তুমি খেয়ে ফেললা 1 কেজি, তাহলে এই যে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড তৈরি হলো সেটা কি আসলে তোমার দরকার? দরকার নাই। না। তাহলে এই অপ্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডকে যকৃৎ
ভেঙে ফেলবে। ভেঙে সেই অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ অর্থাৎ NH2 কে পৃথক করে ফেলবে। NH2 কে বা অ্যামিনো গ্রুপকে অ্যামিনো অ্যাসিড থেকে পৃথক করার প্রক্রিয়াকে বলা হয় ডিঅ্যামিনেশন। ক্লিয়ার? পরবর্তীতে করে ওটা কি পরিণত করবে? এই যে পরের ধাপ, যে অ্যামিনো গ্রুপটাকে সে পৃথক করলো সেই অ্যামিনো গ্রুপটাকে দিয়ে NH2 কে দিয়ে সে যকৃতের মধ্যেই একটা বিশেষ প্রক্রিয়া যার নাম অর্নিথিন চক্র, সেই অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়াতে রূপান্তরিত করবে। তার মানে আমরা যত মাছ মাংস খাই না কেন তার অতিরিক্ত টুকুর ম্যাক্সিমামই ইউরিয়া বা ইউরিক অ্যাসিড তৈরিতে ব্যবহার হয়ে আমাদের প্রস্রাবের সাথে বের হয়ে যায়। সুতরাং বেশি প্রোটিন খাওয়াও কিন্তু ভালো নয়, এতে বর্জ্য পদার্থ বাড়তে থাকে। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যকৃৎ করে প্রোটিন বিপাকের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন উৎপাদন। প্লাজমা প্রোটিন কি? রক্তের প্লাজমা, রক্তরস। আমাদের রক্ত রসের মধ্যে 4টি প্রোটিন থাকে, একটা অ্যালবিউমিন, একটা গ্লোবিউলিন, একটা প্রোথ্রম্বিন আর একটা ফাইব্রিনোজেন। এই 4 রকমের প্রোটিন দিয়ে আমাদের 4 রকমের প্রোটিন আমাদের প্লাজমায় বা রক্তরসে অবস্থান করে এবং এই 4টা প্রোটিনই উৎপাদন করে দেয় যকৃৎ। তাহলে রক্তের উপাদান তৈরিতেও যকৃতের ভূমিকা আমরা দেখছি। বইয়ে তোমার আরো কিছু গুরুত্বপূর্ণ বিপাকীয় কাজ আছে, তার মধ্যে থেকে আর কয়েকটি আমরা একটু আলোচনা করি। ফ্যাট বিপাক অর্থাৎ চর্বিকেও যকৃৎ ভাঙতে পারে। আমরা যে চর্বি খাচ্ছি, তেল খাচ্ছি, এগুলোকেও ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। যকৃৎ সামান্য পরিমাণ লোহিত রক্তকণিকা উৎপাদন করে, কিন্তু ভাঙে অনেক অনেক বেশি। তোমরা জানো আমাদের লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? 120 দিন। 120 দিন। এই 120 দিন পরে যে পুরানো লোহিত রক্তকণিকাগুলো নষ্ট হয় বা মরে যায়, এটা কিন্তু যকৃতে গিয়ে হয়, অর্থাৎ আমাদের লোহিত রক্তকণিকাগুলোকে ভেঙে ফেলে যকৃৎ। লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়ার ফলে যে হিমোগ্লোবিন উৎপাদন হয়, সেই হিমোগ্লোবিনকে ভাঙে যকৃৎ। তোমরা জানো হিমোগ্লোবিনের রং কি? লাল। লাল। এই হিমোগ্লোবিনকে যকৃতে যখন এই হিমোগ্লোবিন যায়, হিমোগ্লোবিনটা একটা প্রোটিন। হিম এবং গ্লোবিন এই দুটা ভাগে বিভক্ত হিমোগ্লোবিন। হিম হচ্ছে রং আর গ্লোবিন হচ্ছে প্রোটিন। ভেঙে হিমকে আর গ্লোবিনকে আলাদা করে ফেলে। গ্লোবিন যেহেতু প্রোটিন, পরবর্তীতে এটা ভেঙে অ্যামিনো অ্যাসিড হয়ে যায়, যা অন্য কাজে ব্যবহার হয়। থেকে যায় হিম নামক বর্ণকণিকা, যেটা লাল। পরবর্তীতে যকৃৎ করে কি, এই হিমের যে প্রধান উপাদান যেটা হচ্ছে আয়রন, এই আয়রনকে হিম থেকে ভেঙে আলাদা করে ফেলে। ফলে লাল রংটা তখন নষ্ট হয়ে যায় এবং এটা সবুজ রং ধারণ করে। তখন তার নাম হয় বিলিভার্ডিন। তাহলে হিমোগ্লোবিন ভেঙে বিলিভার্ডিন তৈরি হলো, যা পরবর্তীতে হলুদ রং ধারণ করবে এবং তখন তার নাম রাখবো বিলিরুবিন। তাহলে হিমোগ্লোবিন ভেঙে বিলিভার্ডিন এবং বিলিরুবিন নামক এই একটা সবুজ একটা হলুদ রঙের বর্ণকণিকাও তৈরি করে যকৃৎ। এছাড়া যকৃৎ হরমোনও তৈরি করে। অ্যানজিওটেনসিনোজেন নামক একটি গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে যকৃৎ। হরমোনের ভাঙনও ঘটায় যকৃৎ। বেশ কিছু হরমোন যেমন টেস্টোস্টেরন, অ্যালডোস্টেরন
মূলত পুরুষ যৌন হরমোন এগুলো। এই হরমোনগুলোকে যকৃৎ ভেঙে ফেলতে পারে, এগুলোকে সে বেশি ভাঙে। এছাড়াও আরো অন্যান্য কিছু হরমোন সেগুলোও ভাঙে, কিন্তু সেগুলোর ভাঙার পরিমাণ কম।